আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার মিথ্যা অভিযোগ পার্ট 2। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। অনু বলল, আপনি এখানে কি করেন, তাও এত রাত্রে? আমি বললাম, সেম কোশ্চেন তো আমারও। আপনি এখানে কি করেন? অনু বলল, আমি এখানে কি করি মানে? এটা আমার মামার বাসা, এখানে আমি থাকবো না তো কে থাকবে? আমি বললাম, সিরিয়াসলি এটা আমার নিজের বাসা, এখানে আমি থাকবো না তো কি আমার ভূত থাকবে নাকি? অনু বল, আপনার বাসা মানে? কি নাম আপনার? আমি বললাম, আবির রাহান চৌধুরী। নামটা নিশ্চয়ই শুনেছেন। অনু বলল, আপনি আবির, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, কেন সম্ভব নয়, তা আপনার নামটা কি? অনু বল, আমার নাম না কিছু না। অনু দৌড়ে নিচে চলে গেল। আবির অনু যাওয়ার পরে তাকিয়ে তাচ্ছিল হাসি দিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। অনু বারবার আবিরের দিকে আর চোখে তাকাচ্ছে। আবির ব্যাপারটা বুঝে পিছন ফিরে বসলো। অনু মনে মনে বলল, বাহ, এত এটিটিউড! অবশ্য এটিটিউড থাকারই কথা। আবিরের মা বলল, অনু, আমরা সবাই গল্প করছি, তুমি কিছু বলছো না যে? অনু বলল, এমনি মামি, ভালো লাগছে না। অনুর মাচা মুখে দিতে দিতে বলল, তা ভাবি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কবে? আবিরের মা বলল, আবির যখন হ্যাঁ বলে দেয় তখনই আলহামদুলিল্লাহ। আবির যখন বাহিরে ছিল তখন ওর জন্য একের পর এক মেয়ে দেখতাম আমি, আর সবগুলো মেয়েরই ফটো কালেক্ট করে রেখে দিয়েছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আবিরের মা হাতে করে কতগুলো ফটো এনে সেগুলো সেন্টার টেবিলে রাখলে আবিরের মা বলল, ভাবি দেখেন তো মেয়েগুলো কেমন? অনুমো দেখো। অনু শুধু আবিরের দিকে তাকাচ্ছে, ওর যেন বিশ্বাস হচ্ছে না যে এটা আবির। আবিরও কিছু বলছে না, আরও মুচকি মুচকি হেসে ফোন টিপছে। হয়তো আবিরও বিয়েতে রাজি, তাই অনু মন খারাপ করে ছবিগুলো হাতে নিল। অনু বলল, সবাই কিউট মামি, আমার সবগুলোকে খুব ভালো লেগেছে। এক কাজ করো, সবাইকে তোমার পুত্রবধূ করে বরং নিয়ে আসো। অনুর কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু আবির অনুর এই কথাগুলো শুনে ভ্রু কুঁচকে ফেলল। আবিরের মা বলল, সবাই কিউট হলেও তোমার চাইতে কিন্তু কেউ কিউট না। অনু বলল, কি যে বলো না মাম, এরাই কিউট। এই দেখো, সাদা ড্রেস পরা মেয়েটা কিন্তু বেশি কিউট, একে কে মানাবে? আবির এবার রেগে সোফায় ফোন ছুঁড়ে মেরে দাঁড়িয়ে গেল। আমি বললাম, লিসেন, আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার না করলে আমি সবচাইতে বেশি খুশি হব। তাই আমার বিয়ের বিষয়ে দয়া করে আমার উপরে ছেড়ে দাও, কারো নাক গলানোর দরকার নেই। অনুর দিকে তাকিয়ে বললাম, অনু। আবিরের কথা আর ওর তাকানো দেখে চোখ নামিয়ে নিল। আবিরের মা বলল, আবির, এত রাগ করার কি আছে? বসে বলছি। জানো না, বড়দের মাঝে উঁচু গলায় কথা বলতে নেই। এত রাগ আসে কোথায় থেকে তোমার? আবির ওর মায়ের কথায় ছুপায় বসে গেল। অনুর চোখে অজান্তে পানি চলে এসেছে। কোন রকমে চোখের পানি আড়াল করে মেকি হেসে মামির দিকে তাকালো। আবিরের মা বলল, তাজনি, তুমি কবে তোমার বাচ্চাদের বিয়ে দিচ্ছ? আমার বাচ্চারা সবাই বিয়ের বয়সের। সোয়ার অনু তো যমজ বোন, আর আদিল আর আদনানও তো ওরা যমজ। ওদের ম্যাচিউরিটি হলেও কিন্তু সোয়ার অনুর চাইতে ম্যাচিউরিটি কম। তাই আমি চাচ্ছিলাম অনুর বিয়েটা আগে দিয়ে দিতে। অনু বলল, এসব কি বলছো তুমি মা? এসব কথা কোথা থেকে আসছে? প্লিজ এখন এসব বাদ থাক না। আমরা কি বিয়ে নিয়ে ডিসকাস করতে এসেছি নাকি? এসব পরেও বলা যাবে। আর দেখো, সোয়ার ম্যাচুরিটি কিন্তু এতটাও কম নয় যতটা তুমি মিন করছো। শ্রাবণ হাতে দুটো চিপসের প্যাকেট নিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে বলল। শ্রাবণ বলল, ফাইনালি সোয়ার তাহলে বিয়ে হচ্ছে, তাই তো ছোঁয়া? সোয়া বলল, মোটেও না। মা কি বলল শুনুনি? আমার এখনো ম্যাচিউরিটি হয়নি। শ্রাবণ মিনমিন করে বলল, হ্যাঁ, এটাই তো আমার সবচাইতে বড় সমস্যা। ছোঁয়া বলল, কিছু বললে শ্রাবণ? ভাইয়া? না, আর তোকে না বললাম আমাকে ভাইয়া না ডাকতে। ভাইয়া ডাকলে কেমন যেন লাগে। ছোঁয়া বলল, ভাইয়াকে তো ভাইয়াই ডাকবো। তা কেন না করছো ভাইয়া ডাকতে? শ্রাবণ বলে, এমনি এই নে তোর জন্য চিপস এনেছি।
ছোঁয়া বলল, ব্যাপার কি? আমার জন্য আনলে আর কারো জন্য আনলি না তো? হুম, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। শুনলাম তুই নাকি চিপস খেতে ভালোবাসিস, তাই তোকে দিলাম। না খেলে দিয়ে দে। আমি চিপস শান্তাকে দিয়ে দিচ্ছি। সোয়াব হলো জীবনেও না। আবিরের মা উরুর মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে ঘড়ির দিকে তাকিয়ে বললেন। আবিরের মা বলল, রাত দুপুর 12টা হয়ে গেছে। বাচ্চাদের খিদে পেয়েছে বোধ হয়। কিন্তু আদনান আর আদিল কোথায়? ওদের তো অনেকক্ষণ যাবৎ দেখছি না। অনুর মা বলল, হ্যাঁ তাই তো। অনু ওদের ফোন লাগাতো। অনু বলল, হ্যাঁ মা। অনু আদনানের ফোনে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করল। আদনান বলল, হ্যাঁ অনু বল। অনু বলল, কোথায় তোমরা? এই তো একটু বাইরে এসেছি। কোন সমস্যা হয়েছে কি? অনু বলল, না ডিনার করতে আসো। আচ্ছা অনু মা কি বলল? অনু বলে আসছে আবিরের মা আর অনু মিলে খাবার ভিড়ে টেবিলে রাখছে। আবির বলল, মা আমি রুমে যাচ্ছি, আমি ডিনার করব না। আবিরের মা বলল, সে কি কেন করবে না? আবির, আমি বললাম আমার খিদে নেই। আবির একবার অনুর দিকে তাকিয়ে হনহুনিয়ে রুমে চলে গেল। অনু বলল, বুঝতে পেরেছি, আমি থাকলে সে হয়তো খাবে না। কাল সকালে আমি বাড়ি চলে যাচ্ছি। আবির এতটা ঘৃণা করে আমাকে? মনে মনে বলল। অনুর মা বলল, কিরে অনু, তোর আবার কি হলো? খেতে আই। অনু মাথা নাড়িয়ে টিবলে গিয়ে বসল আরোহীর রুমে এসে। পাচারি করছে অনু, কারণ কিছুক্ষণ আগে আবিরের মা বাবা বলে দিয়েছে অনু যাতে আরো 2 দিন থাকে। অনু পাচারি করছে আর আরোহীর দিকে ভ্রু-কুঁচকে তাকাচ্ছে। কার সাথে এত সময় ফোনে কথা বলছে কে জানে। অনু শেষমেশ বিরক্ত হয়ে আরোহীর কান থেকে ফোনটা ছু মেরে নিয়ে নিল। অনু বলে, এটা তো নাম্বার কারো নামও সেভ করে নেই। কার সাথে ফোনে কথা বলছিলে? রুহি, সত্যি করে বলতো। আমার কলেজ ফ্রেন্ড ঝুমার সাথে কথা বলছিলাম। সন্দেহের চোখে তাকিয়ে, সত্যি তো? হ্যাঁ রে বাবা, ফোনটা রেখে দিয়েছি, তা না হলে আজ সত্যটা ফাঁস হয়ে আসতো। ধুর, ঘুমাতো। রাত 1টা। অনু শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না তার। অনু বলল, ধুর, সামান তার ছোঁয়ার কাছে যাই। এই আরোহীর পাশে ঘুমালে চোখে ঘুম আর আসবে না। যাই গিয়ে দেখি ওই বান্দুনি 2টা কি করছে। অনু রুম থেকে বেরিয়ে গেল। আরোহীর রুম থেকে সামনের রুমের ডান পাশের রুমটাতে গিয়ে সোজা ঢুকে পড়ল। গরম বেশি লাগার কারণে আবির তখনই সবেমাত্র শাওয়ার সেরে রুমে আসছিল। এত রাতে অনুকে দেখে ঘাবড়ে গেল। অনু আবিরকে দেখে জিভে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি বললাম কারো রুমে আসতে গেলে নক করে আসতে হয়, সেটাও কি তুমি জানো না? সরি, আমি জানতাম না এটা আপনার রুম। জানতে নাকি ইচ্ছে করে এসেছো? আর এই রুমকে অন্য কারো রুম ভাবার কি আছে? তুমি সবসময় দেখেছো যে আমি এই রুমেই ঢুকি। যেহেতু আমি এই রুমে আসি তখন নিশ্চয় এটা আমার রুমই হবে। অনু বলল, আমি ফলো করিনি এতটা। আবির এবার অনুর কাছে গিয়ে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। আমি বললাম, কেন? আসো তুমি আমার আশেপাশে। আমি যে তোমাকে এতটুকু সহ্য করতে পারি না। আমি অনেকটা কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না বলে দিলাম। অনু এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির এমনভাবে ওকে চেপে ধরেছে যেন এখন হাত একেবারে ভেঙে যাবে। আবির অনুর চোখে পানি দেখে ওকে ছেড়ে দিল। যা বললাম তা যেন স্মরণ থাকে। নাও গেট আউট ফ্রম হেয়ার। অনু বল, আপনি খুব খারাপ। খুব। আমি বললামই তো যে আমি জানতাম না এটা আপনার রুম। জানলে কি কখনো আসতাম নাকি? অনু চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। আবির কপালে হাত দিয়ে সোফায় বসল। তখন ওর সাথে এমন বিহেভ না করলেই পারতাম, কিন্তু আমারই বা কি করার ছিল? ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আবির নিজের মুড ঠিক করার জন্য গিটার হাতে বেলকুনিতে গেল এবং একটি গান গাইতে থাকল। তুমি বুঝনি, আমি বলিনি তুমি স্বপ্নতেও কেন আসনি? আবির গান গেয়ে ওর রুমের দরজার দিকে তাকাতেই দেখল কারো ছায়া দেখা যাচ্ছে। রুমে আফসালো থাকায় ছায়াটা যেন আরো প্রকটভাবে দেখা যাচ্ছে।
আবির মুচকি হেসে ওর গিটারের দিকে তাকালো। আগে অনু এমন করত, এখনো করে। আগে আবিরের সাথে যখন রাগ করত তখন আবির ওর রুমে এসে গিটার বাজাতো, গান গাইতো। আবির জানে ওই গান শুনলে অনুর মন ভালো হয়ে যায়। আজও আবির এই জন্য গান গেয়েছে। ও জানতো অনু ওর গান শোনার জন্য আসবে। ওর ধারণাই সত্যি হলো। আবির গিটার রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনু আবিরকে এভাবে সামনে দেখে চমকে গেল। লজ্জায় কাচুমুচু হয়ে মাথা নিচু করে নিল। আমি বললাম, কি হলো, তুমি এখনো যাওনি কেন? অনু বলল, ও আসলে আমি বললাম কি আসলে বল। অনু বল, আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গিয়েছিল, তাই নিতে এসেছিলাম। আমি মনে মনে বললাম, বাহ, মিথ্যা বলতেও শিখে গেছো দেখছি। তারপর অনু বল, তারপর আপনি চলে আসলেন। অনু কথাটা বলে সেখান থেকে কেটে পড়ল। আবির অনুর দিকে একবার তাকিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আর মনে করতে লাগলো আজ থেকে 11 বছর আগের ঘটনা। অনুর বয়স যখন 10 বছর, আবিরের বয়স 16 বছর। অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সবচাইতে বেশি খুশি আবির হয়েছিল। অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো। আবির সবসময় অনুর কেয়ার করত, ওর পাশাপাশি থাকত। এতে অনু অস্বস্তি হতো, কারণ আবির যতদিন ওদের বাড়িতে থাকতো ততদিন আবির ওকে অন্য কোন ছেলের সাথে কথা বলতে দিত না, মিশতেও দিত না। অনু ছোটবেলা থেকে নেগেটিভ মাইন্ডের ছিল, তাই আবিরের এমন ব্যবহার ওর কাছে ভালো লাগতো না। আবিরকে বিদায় করার জন্য খ্যাতকাইয়া বলে অপমান করত। আবির অনুর কথায় কষ্ট পেলেও সেসব গায়ে মাখত না। আবির তখন ওর কাছে যাচ্ছিল, ফ্লোরে তেল পড়ে থাকায় সেটাতে স্লিপ খেয়ে অনুর উপরে পড়ে যায়। অনু চিৎকার করে উঠল। তারপর আবিরকে খারাপ নষ্টায় এসব বলে লাগলো। বিষয়টা জানাজানি হয়ে গেল। আবিরের বাবা মা আবিরকে খুব মারেন, তারপর ওকে নিউ ইয়র্কে ওর চাচার কাছে পাঠিয়ে দেন। এসব মনে পড়তে আবিরের চোখে পানি ভেসে উঠল। হ্যাঁ ফুপি মনি ঠিক কথাই বলে, অনুর ম্যাচিউরিটি একটু বেশি না হলে দোষ বুঝলে একটা মেয়ে এভাবে কেন কথা বলবে? সেদিন আমি তোর উপর ইচ্ছা করে পড়ে যায়নি, তেল ছিল সেখানে, তেল ফেলেছিল ছোঁয়া। হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলেছিলেন যে উনার আমাকে বুঝতে ভুল হয়েছে, ছোঁয়া চুলে তেল দিতে গিয়ে ফ্লোরে তেল ফেলেছিল আর আমি সেখানে স্লিপ খেয়ে তোর উপরে পড়ে গেলাম। অনু তোর কি এটুকু অনুশোচনা হয় না? অনু নিজের রুমে গিয়ে ভাবল, হ্যাঁ আমার অনুশোচনা হয়। আমার ম্যাচিউরিটি বেশি থাকলেও তখন এতটা ম্যাচিউরিটি ছিল না, যার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আবির আমাকে ভালোবাসত। পর্যাপ্ত বয়সের ছিল ও। আমাকে কারো সাথে মিশতে না দেওয়ার কারণ তখন বুঝতে পারলেও এখন বুঝতে পারছি এসব যে আবিরের ভালোবাসা ইঙ্গিত ছিল। আবিরকে খুব অপমান করেছি, কিন্তু তবু সে আমার পিছু ছাড়েনি। কিন্তু শেষে আমি এটা কি করেছিলাম? ছি 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 না, আবিরের জায়গা ঠিকই আছে। ও যদি আমার জন্য নিউ ইয়র্কে গিয়ে 10-1 বছর কাটিয়ে আসতে পারে তাহলে আমি কেন ওর থেকে দূরে থাকতে পারবো না? আবির আমাকে কয়েকটা কথা শুনিয়েছে, তাতেই আমার এত খারাপ লেগেছে। আর আমি যে ওকে প্রতিনিয়ত অপমান করে গিয়েছি, কতই না খারাপ লেগেছিল তখন। আবিরের চোখের কার নিচ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অনু চোখের জল মুছে কাত হয়ে শুয়ে পড়ল। দুই মানুষ একই বাড়িতে, একজন করিডোরের ওপারে আরেকজন এপারে, দুজনের চোখে ঘুম নেই, দুজনই দুজনের কথা ভেবে চোখের জল ফেলছে। সকালে অনু ফ্রেশ হয়ে নাস্তা করেই ছাদে চলে গেল। আপাতত প্রকৃতির বাতাস ফিল করা দরকার, কিন্তু সেখানে গিয়ে অনু বেশিক্ষণ টিকতে পারল না। আবির চলে এলো। অনু আবিরকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। আদনান বলল, কি হয়েছে বলতো অনু, তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? অনু নাক টেনে টেনে বলল, আসসালামু আলাইকুম গাইজ, তোমার মিথ্যা অপবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পার্ট 3-এ। ধন্যবাদ।